পায়ের উপর রিক্তকে পড়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে গেলাম। ঘরের রং বেরঙের আলোয় রিক্তর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। সে একটা টুলে বসে আমার দু পায়ের ওপর মাথা রেখে নিনমিনে ঘুমিয়ে আছে। দেখতে ইনোসেন্ট লাগলেও আমার মায়া হলো না। আমি নড়েচড়ে পা সরিয়ে ফেলতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছে দুই পায়ে অবশ হয়ে আছে। কতক্ষণ ধরে এইভাবে পায়ের উপর শুয়ে আছে কে জানে। আমি এবার অধিক নড়াচড়া শুরু করলাম। আমার নড়াচড়াতে রিক্তর ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে নির্বিবাক ভঙ্গিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। আমি নিজের পা টান টান করে হাত দিয়ে ডলতে ডলতে বললাম, ইস, ঘুমের জন্য আর জায়গা পাসনি? আমার পা দুটোকেই পেলি? আমার তিক্ত কথা শুনে রিক্ত ভ্রু কুচকে তাকালো। আমি পা জমিনে ফেললাম, চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালাম। বাইরে থেকে জোরো হওয়ার শব্দ আসছে। কি ব্যাপার? এত রাতে বাতাস চলিতেছে? বৃষ্টি টিষ্টি হবে নাকি? হঠাৎ রিক্তর ঘুম জড়ানো কণ্ঠে স্তম্ভিত ফিরলাম। কি হয়েছে? হঠাৎ ঘুম থেকে উঠে পড়লি যে? খিদে পেয়েছে? খাবি কিছু? আমি দুদিকে মাথা নাড়িয়ে না বললাম। বাইরে কি বৃষ্টি হচ্ছে? হচ্ছে না, হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো সময় বিদ্যুৎও চলে যেতে পারে। তুই বস, আমি মোম নিয়ে আসছি। আমি দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ালাম। আমতামতা করে বললাম, না, যাস না। আমার একা একা ভয় করবে। কাউকে বল দিয়ে যেতে। এত রাতে কাকে পাবো? 2 মিনিটেরও তো ব্যাপার। যাচ্ছি আর নিয়ে আসছি, বস। বলতে বলতে বিদ্যুৎ চলে গেল। গ্রামের এক সমস্যা, একটু বাতাস চালু হলেই বিদ্যুৎ চলে যায়। রুম জুড়ে এখন তীব্র অন্ধকার। বাইরে ঝড়ের শব্দ। কেমন এক কুমট পরিবেশ সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে ভীষণ ভয় হতে লাগলো। অন্ধকারে আমার খুবই ভয় করে। আমি হাত বাড়িয়ে রিক্তকে খুঁজতে লাগলাম। রিক্ত, কোথায় তুই? আছি এখানেই। রিক্তর ঠান্ডা স্বর। আমার ভয় করছে। তোর ফোনের ফ্ল্যাশটা জ্বালা না। চার্জ নেই আমার ফোনে, ফ্ল্যাশ জ্বলবে না। এভাবে দাঁড়িয়ে থাক। আমি কাঁদো কাঁদো সুরে বললাম, এইভাবে কিভাবে দাঁড়িয়ে থাকবো? ভয় করছে তো। তুই কোথায়? আমার কথায় রিক্ত যেন একটু কাছে এসে দাঁড়ালো। আমি হাত ছুঁয়ে তার কোমরের অংশের টি শার্ট খামচে ধরলাম। একটু আলোর ব্যবস্থা কর না। রিক্তর মস্করার স্বর। কেন? আমার তো এভাবেই ভালো লাগছে। তুই চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারিস। আই ডোন্ট মাইন্ড। রেগে আমি রিক্তর টি শার্ট ছেড়ে দিলাম, কিন্তু ছেড়ে দিয়ে এবার আরো ভয় হতে লাগলো। হঠাৎ দরজায় কড়াঘাতের শব্দ হলো। অন্ধকারের নিস্তব্ধ ভীতু পরিবেশে শব্দটা যেন আরো ভীতু শোনালো। এবার আমি নিজে থেকে এসে রিক্তর পাশ ঘেসে দাঁড়ালাম। রিক্ত বোধহয় একটু হাসলো। আমাকে এক হাতে পেঁচিয়ে ধরে বলল, এত ভয় পাওয়ার কি আছে? আমি তো এখানেই। আমি কিছু না বলে শুধু ঢুক গেলাম। দরজায় এখন আরো জোরে জোরে কড়াঘাত হচ্ছে। রিক্ত আমাকে নিজেই দরজার কাছে আনলো। দরজা খুলতেই দেখলো জয় দাঁড়িয়ে আছে। তার হাতে মোটা সোটা 3টা মুখ, সাথে দেশলাইও আছে। সেইগুলো রিক্তর হাতে দিয়ে বলল, ডিস্টার্ব করার জন্য সরি ভাইয়া। মা এগুলো পাঠিয়েছে তোমাদের দিতে। বাইরে বৃষ্টি হচ্ছে, রাতে বিদ্যুৎ আসার সম্ভাবনা খুবই কম। রিক্ত জয়ের হাত থেকে মোমগুলো নিল। সাথে সাথেই জয় দৌড়ে চলে গেল। এই মাটির ঘরটা রিক্তদের টিনের ঘর থেকে বেশ অনেকটা দূরে। রাতের অন্ধকারে যতটুকু বুঝেছি আমি, সকাল হলেও আরো ভালোভাবে বুঝতে পারবো। রিক্ত মোমগুলো নিয়ে দরজা আটকে ছোট্ট টেবিলটার কাছে আসলো। আমিও তার পিছু পিছু গেলাম। দেশলাই চালিয়ে মোমবাতিতে লাগাতেই হালকা হলদেটে আলোয় পুরো ঘর ছড়িয়ে পড়লো। আমি শ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলাম। ভীতিটা এবার একটু কমেছে। দিনের চালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। শুনতে মন্দ লাগছে না। হঠাৎ দেখলাম রিক্ত পকেট থেকে ফোন বের করে খাটে শটান হয়ে শুয়ে পড়লো। এক হাত ঘাড়ের নিচে ভাঁজ করে রেখে অপর হাতে ফোন টিপছে। এটা দেখে ভীষণ অবাক হলাম আমি। কপালের মধ্যাহ্নে ভাঁজ ফেলে শুধালাম, এটা কি হলো? তুই না বললি তোর ফোনে চার্জ নেই? তাহলে এখন কি করে টিপছিস? সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ্যাঁ বলেছি, বললেই যে কথাটা সঠিক হবে আর তোকে বিশ্বাস করতে হবে এমন তো কোনো কথা নেই। রাগে ক্ষোভে শরীর জ্বরে উঠলো আমার। একে আল্লাহ কি দিয়ে বানাইছে? তেতে উঠে বললাম, তাহলে তো তুই আমাকে ভালোবাসিস, সেটাও সঠিক নয়। আর এটা আমাকে বিশ্বাস করতে হবে এখনো কোনো কথা নেই। ফোন রেখে হাঁচকা টানে আমাকে তার বুকে নিয়ে ফেললো রিক্ত। কোমরে এক হাত শক্ত করে চেপে ধরে অপর হাত গালে রেখে বলল, এটা ঠিক। প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে বল। রিক্তর এত নিকটে এসে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ঘন ঘন শ্বাস ফেলে বললাম, কিছু করতে হবে না, আমাকে ছাড়। সে ছাড়লো না, বরং আমাকে বিস্ফোরিত করে দিয়ে গালে গভীর করে চুমো বসালো। ঘাবড়ানোর স্বরে বললাম, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রিক্ত। বলার সুযোগ না দিয়ে সে আমাকে তার নিচে ফেলে একদম বিছানার সাথে পিষে ধরলো। বাড়াবাড়ি তো সব সময় করি, শেষবার না হয় আর একটু বাড়াবাড়ি করে যেতে দে।
আমি ছটফট করতে করতে বললাম, শেষবার মানে? সে আমার মুখে একটা ফু দিয়ে কপালে পড়ে থাকা ছোট্ট চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আগামী 2-3 মাসের মধ্যে কুয়েত চলে যাচ্ছি। প্রতিষ্ঠিত না হয়ে ফিরবো না। যাওয়ার আগে এমন কিছু করে যেতে চাই যেন তুই আমার থেকে পালাতে না পারিস। মানে? মানে একটা বেবি চাই আমাদের, যেটার প্রসেসিং আজ এই মুহূর্ত থেকে শুরু। আজকের পর হয়তো তুই আরও আমাকে বাজে ভাবতে পারিস, কিন্তু এটা ছাড়া তোকে আটকে রাখার জন্য আমার কাছে কোনো অপশান নেই। আই এম সরি। সবাই তো নায়কই হয়, আমি না হয় ভিলেন হলাম। এই বলে রিক্ত আমার গলায় মুখ ঢুকালো। অজস্র চুম্বো দিতে লাগলো সেখানটায়। আমি কুঁকড়ে উঠলাম। কি হচ্ছে? পদকম্য হতেই রিক্তকে ওপর থেকে সরাতে চাইলাম। কথা বলার জন্য গলায় জোর পাচ্ছি না। রিক্ত আমার বুকের ওপর থেকে ওড়না সরিয়ে ফেললো। কামেজের ফাঁক দিয়ে উন্মুক্ত পেটে হাত রাখলো। আমার চোখে পানি টলমল। ভেজা কণ্ঠে বললাম, কি করছিস রিক্ত? এরপর থেকে তুই আমার চোখে আরো নিচে নেমে যাবে। রিক্তর ভয়েস নেশালো। নামতে দে। তোকে নিজের কাছে রাখার জন্য আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হতেও প্রস্তুত। রিক্ত গায়ে টি শার্ট খুলে ফেললো। তার উন্মুক্ত স্পর্শ বিচরণ করতে লাগলো আমার সর্বাঙ্গে। আমি থেকে থেকে কেঁপে উঠছি। রিক্ত বাধা দিয়েও কোনো লাভ হচ্ছে না। সে জেদি, মানছে না। আজকের পর হয়তো আমি রিক্তকে আরো বেশি করে ঘৃণা করব। তাতে কি, সে আমাকে কষ্ট দিয়েই শান্তি। নিস্তব্ধ রাত, বাইরে অধিক বৃষ্টির শব্দ, ঘরে ঠান্ডা পরিবেশ, ফুলের সুবাস। প্রকৃতিও যেন আজ রিক্ত সঙ্গ দিচ্ছে। আমার এতটা গভীরে এসে রিক্ত আরো উন্মাদ হয়ে গেছে। তার স্পর্শ আগের তুলনায় অধিক গাঢ়তর হয়েছে। আমি কাঁদছি, প্রচুর কাঁদছি। ব্যথার তাড়নায় রিক্তর পিঠ বাহু খামচে ছাঁচড়া করে ফেলেছি। তাও রিক্তর কোনো হুঁশ নেই। সে নিজেকে সামলাতে অপারগ। ভোর রাত, গায়ে চাদর জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। রিক্ত আমাকে পেঁচিয়ে ধরে মাথার চুলে হাত বোলাচ্ছে। আমাকে শান্ত করতে চাইছে, কিন্তু আমি শান্ত হচ্ছি না। বারবার ঠেলে তার হাত চুল থেকে সরিয়ে ফেলছি। সরে এখান থেকে, তুই খারাপ, খুব খারাপ, ভীষণ খারাপ। রিক্তর গলার স্বর অত্যন্ত কোমল। ওকে, আমি খারাপ, দুনিয়ার সব থেকে খারাপ আমি। থাম এখন। তোকে আমার থেকে সরতে বলছি, ঘেন্না হচ্ছে তোকে আমার। সে না সরে বরং আমাকে তার বুকে গভীর করে জড়িয়ে ধরলো। ঘেন্না করতে করতে একসময় ভালোবেসে যাবি, ব্যাপার না। রিক্তর উন্মুক্ত বুকে মাথা ঠেকে আছে আমার। আমি ধস্তাধস্তি শুরু করেছি, তাই এক চুলো শক্তি নেই। এতক্ষণ কোমল থাকলেও রিক্তর স্বর এবার গম্ভীর শোনালো। ঘুমা, সকাল হতে দেরি আছে। দাঁত কিরমির করে বললাম, সারা গা জ্বলে যাচ্ছে আমার, কি করে ঘুমাবো? ঠিক হয়ে যাবে সকালে। আমি তাও নড়চড় করছি। সেবার আমার হাত পা সমেত শক্ত করে পেঁচিয়ে ধরলো, যেন নড়তে না পারি। একসময় মাথায় আলতো করে হাত বুলাতে লাগলো। আরাম পেয়ে কখন যে ঘুমিয়ে ফেললাম বুঝতে পারিনি। 1 মাস পর ডক্টরের চেম্বারে বসে আছে। পাশে রিক্ত, হাতে প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট, স্পষ্ট নেগেটিভ লেখা। যা দেখে রিক্তর মনটাই ভেঙে গেল। এই 1 মাসে 2-3 বারের ওপর প্রেগনেন্সি টেস্ট করা হয়ে গেছে আমার। প্রতিদিনই ফলাফল শূন্য। গ্রাম থেকে শহরে এসেছি প্রায় 15 দিনের ওপর হবে। রিক্ত খুব করে চাইছে একটা বেবি নিতে, কিন্তু আমি চাইছি না। যার জন্য এক প্রকার জোর করে ডাক্তারের কাছে নিয়ে আসে আমাকে। প্রতিবারই আমি রিক্তর সাথে প্রচুর রাগারাগি করি। চেম্বার থেকে বের হয়ে এবার বলতে লাগলাম, কি পেয়েছিস তুই আমাকে? 2 দিন পর পর ডাক্তারের কাছে নিয়ে আসিস। আমি বলছি না আমার বাচ্চা চাই না। রিক্ত কথা বলছে না, চোখ মুখ গম্ভীর করে রিক্সার একপাশে বসে আছে। আমি আমার মতো রাগ দেখিয়ে যাচ্ছে। হঠাৎ রিক্ত আমার দিকে তাকালো, আমাকে স্তব্ধ করে দিয়ে বলল, তুই কি পিল খেতি? সাথে সাথে বলতে বন্ধ হয়ে গেল আমার। গলা অটোমেটিক শুকিয়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমাট বেঁধেছে। ঘাবড়ানো সুরে বললাম, কি বলছিস? পিল খেতে যাবো কেন? রিক্তর চোখ লাল, কণ্ঠে স্পষ্ট ক্রোধ। সত্যি করে বল। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছলাম। ভয় লুকিয়ে স্বাভাবিক কণ্ঠে বললাম, পিল খাবো কেন? আমাকে কে পিল এনে দেবে? তুই তো বাইরে যেতে দিস না। তোতলাচ্ছিস কেন তাহলে? আমার এবার ভয় হতে লাগলো। মিথ্যে বললে আমি সবসময় তুতলাই, আর সেটা রিক্তর সামনে, যার জন্য রিক্ত অনায়াসে আমার মিথ্যেটা ধরে ফেলে। এবারও তার ব্যতিক্রম হলো না। আকাশচুম্বীর রাগ নিয়ে রিক্ত আমার হাত চেপে ধরলো। রিক্সা গন্তব্যস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত ধরেই রাখলো। বাড়ির সামনে আসতে রিক্ত ভাড়া মিটিয়ে আমাকে টেনে হিচড়ে বাড়ির ভেতর নিয়ে যেতে লাগলো। আমি তো ভয়ে কাঁপছি, কি হবে ভাবতেই আত্মা শুকিয়ে যাচ্ছে। ড্রয়িং রুমে ফুপি ছিল, আমাকে এভাবে টেনে নিতে দেখে সেও পিছু পিছু ছুটে আসলো। আমাদের ঘরে এসে রিক্ত আমার হাত ছেড়ে দিল। পুরো ঘর তছনছ করে কিছু একটা খুঁজতে লাগলো। ফুপি চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কি খুঁজছিস এইভাবে? রিক্ত উত্তর না দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছে। ড্রেসিং টেবিল, বিছানা, আলমারি প্রত্যেকটা ডয়ার এলোমেলো করে ফেলেছে।
অবশেষে তোষকের নিচ থেকে পেয়ে গেল কাঙ্ক্ষিত জিনিসটি, যা দেখে আগুনের ঘোলা হয়ে আমার সামনে এসে দাঁড়ালো রিক্ত। ওষুধগুলো দেখিয়ে বলল। এগুলো কি? রিক্তর কথা শুনে আমি ভয় পাচ্ছি, শাড়ির আঁচল চেপে মাথা নত করে আছি। রিক্ত এবার হুঙ্কার ছাড়লো। কি হলো, কথা বলছিস না কেন?